আচ্ছা, একটা বিষয়, এই যে মাদার অর্গানাইজেশনগুলোর লেজুর বৃত্তি এবং হচ্ছে বড় ভাই সংস্কৃতি, যেটা লম্বা সময় ধরে আমরা দেখে এসেছি, 24-এর আন্দোলনের পরে এই যে ডাকসু নির্বাচনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, কোনো কিছু কি বদলেছে? কিছুটা বদলানোর চেষ্টা তো হচ্ছে, যেটার বদলানোর চেষ্টাতেও কিন্তু অ্যাটাক কম হচ্ছে না। বললাম না, এস্টাবলিশ নর্ম থেকে বেরিয়ে আসা আসলে কঠিন, কারণ এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, মানে একবার শিকলে আবদ্ধ হলে তারা বারবার শিকল পরেই থাকে। মানে যে গরুকে আপনি সারা জীবন গোয়ালে বেঁধে রেখেছেন তাকে ছেড়ে দিলেও সে যেতে চাইবে না, সে বরং ওই দড়িতের ভেতরেই থাকতে চাইবে। ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা, বাকিরা এখনও বারবার এটা বোঝাতে চাচ্ছে যে মাদার অর্গানাইজেশনের সাথে থাকলেই আপনার উন্নতি হবে। বাকিরা এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে সংগঠনগুলোর হাত দিয়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস বডি, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। স্বয়ং রাষ্ট্রপতি যেটা সভাপতি, তাই না? কেন এই বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে? যাতে জ্ঞান উৎপাদন করতে পারে। একাডেমিক পলিটিক্স আর বাইরের পলিটিক্সটা এক না। আমাদের ছেলেমেয়েরা মার্ক্সবাদ পড়তে পারে এবং তারা চর্চাও করতে পারে। তাই বলে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসে তাকে আপনি শেমিং করবেন, তাকে গালাগালি করবেন, তাকে নানা ধরনের ফ্রেমিং করবেন, এটা তো হতে পারে না। কারণ একাডেমিক পলিটিক্সের ভেতরে সব ধরনের আইডিয়ায় আসলে চর্চা হয়। যেমন ইসলামিক আইডিয়ার চর্চা হবে, তেমন মার্কসিস্ট আইডিয়ার চর্চা হবে। এখন আমি সাবস্ক্রাইব তো করছি না। যেমন আমি যদি যখন মার্কস পড়ে লোকে ভাবে যে এই ছেলেটা মানে বাম করে, তো এটা তো আপনাকে পড়াতে হবে। আপনি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার হলেও তখন আপনাকে পড়াতে হবে, ইসলামিক পলিটিক্সও আপনাকে পড়াতে হবে, তখন আপনি তাকে কী বলবেন? তো আমাদের দেশের মানুষের এরকম বাইনারি সেট হয়ে গেছে। আপনাকে কিছু করতে গেলে আগে কোনো একটা গ্রুপে জয়েন করতে হবে। এই সাবস্ক্রিপশন থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে, কারণ ইউনিভার্সিটির জায়গাটা এরকমই। নানা মতের মানুষের ডাইভার্সিটি এখানে তৈরি হবে এবং তারা এইটা আপনার সাথে অর্গ্যানিকভাবে আপনার কাছে চলে আসবে। এই যে আপনি আমার পাশে বসে আছেন, আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি মার্কসিস্ট ধরেন আর আমি হচ্ছে ইসলামিস্ট, আমরা যদি দুইজন প্রতিদিন আলাপ করছি, এই যে সহমর্মিতা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে হারমোনি, এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এভাবে এটা তৈরি হয় ইউনিভার্সিটিতে। কিন্তু আমাদের বাইরে থেকে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে মাদার পার্টির কারণে, যে তোমরা যদি অমুক দল হয় এর বাইরেরগুলো তোমাদের না, এগুলো তোমাদের এনিমি। একাডেমির ভেতরে এরকম এনিমি কেন হবে? আমরা তো ডেমোক্রেসি এনেছি এই কারণে যে আমরা যাকে ভোট দিব সেই আসবে। এমনকি বাংলাদেশে দেখা যায় যখন ভালো নির্বাচন হয়েছে, একবার এই পার্টি আসে, তারপরের বার আরেক পার্টি আসে, তখন জনগণ আসলে একটা ব্যালেন্স করে করে তাদের নিয়ে আসতে চায়। কেউ কিন্তু ওরকম ইডিওলজি সাবস্ক্রাইব করে আসলে ভোটটা দেয় না, বরং দেয় যে আমরা দিয়ে দেখি কি করে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে মাদার পার্টিগুলোর সার্ভ করার জন্যই ঢাকা ভার্সিটি পিছিয়ে গেছে। দেখেন, আমাদের যখন যতগুলো আন্দোলন হয়েছে এর আগে, ওরা মাদার পার্টিগুলো সবগুলো অর্গ্যানিক, যারা পাওয়ারফুল আর কি, একবার না একবার ক্ষমতায় ছিল এবং তারা কিন্তু ঢাকা ভার্সিটিতে রাজনীতি করেছে। তাদের তো এক্সাম্পল সেট করা আছে তারা কী কী করেছে, তাই না? যতবারই আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করেছে এই ধরনের একদম বেসিক একটা ব্যাপার, খাবারের আন্দোলন, আমি চাকরি চাই, এটার আন্দোলন, তার উপর ক্র্যাকডাউন দিয়েছে। এটা তো আশ্চর্য ঘটনা। এবং ক্র্যাকডাউন শুরু করেছে কারা? ওই মাদার পার্টির যে প্রক্সি স্টুডেন্ট অর্গানাইজেশন আছে। এটা তো আমি স্টুডেন্ট অর্গানাইজেশনই বলি না, এটা তো প্রক্সি অর্গানাইজেশন, যেভাবে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলে আর কি, যে হামাস যেমন রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, এরকম একটা বাহিনী এখানে তৈরি করে রেখেছে। যখনই মাদার পার্টিকে কিছু বলবেন, ফার্স্ট রেজিস্ট্যান্স এখান থেকে আসবে। এটা নিয়ে মিশেল ফুকো একটা বিখ্যাত এক্সাম্পল দিয়েছিল। উনি তো এডুকেশন নিয়ে সবচেয়ে ভালো কাজ করেছে। তো বলেছে যে আমরা যে জ্ঞান উৎপাদন করি, বা আমাদেরকে কেউ একজন ধরেন হামলা করতে কেন আসে, তো কিং লিয়ারের একটা বিখ্যাত এক্সাম্পল আছে, যে কিং লিয়ার বলছে তার একটা ক্যারেক্টার, যে ধরেন আপনি একটা বাড়ির দরজায় ধাক্কা দিলেন, একটা গৃহস্থের বাড়ির দরজায় ধাক্কা দিলেন। আগে কিন্তু বেড়া দেওয়া বাড়ি থাকতো গ্রামে, তো এই দরজায় ধাক্কা দিলে প্রথমে একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, ঠিক আছে? তো ফুকো বলছে, বলো তো যে কুকুরটা আসলে ঘেউ ঘেউ করে কী বলতে চায়, কি সিগনিফাই করে সে? তো আমাদের যে এই যে ইডিওলজিগুলো যাদের ভেতরে ঢোকে, ওই কুকুরটা ঘেউ ঘেউ করে বলতে চায় আমার মাস্টারের অনুপস্থিতিতে আমি মালিক বাড়ির, আমার মালিকের অনুপস্থিতিতে আমি এখন বাড়ির মালিক, আমাকে কৈফিয়ত দিয়ে তোমাকে এখানে পার হতে হবে। তো যারা এই লেজুর ভিত্তিক যাই বলেন না কেন, তো তারা তো স্বীকারই করে এটা। তো তাদের কাজটা হচ্ছে সেম কাজটা। মানে আপনি যদি মাদার পার্টি নিয়ে কোনো সমালোচনাও করেন, ফার্স্ট অ্যাটাকটা আপনার এখান থেকে আসবে, তাকে কৈফিয়ত দিয়ে আপনাকে পার হইতে হবে। মানে এটা এক ধরনের একাডেমিক যে চিন্তা করার ক্ষমতা, সেটাও এক ধরনের ধ্বংস করে দিয়েছে। ফলে আপনি এখন আমি চ্যালেঞ্জ করতে পারি, বাংলা সাহিত্যে বলতে পারেন, বাংলা ভাষায় কয়জন দার্শনিক জন্মগ্রহণ করছে, বা ৭১-এর পর থেকে আমরা কয়জন মানুষকে বলতে পারবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বা বাংলা স্ট্যান্ডার্ডেও তারা ট্রুলি অ্যাকাডেমিশিয়ান বা ইন্টেলেকচুয়াল, সেই সাউন্ডনেসটাই তৈরি করা হয় নাই। বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল হতে যায় তাকে ফ্রেমিং করা হয়, তাকে অ্যারেস্ট করা হয়। তো আপনি তো
একেবারে শিক্ষার পরিবেশটা ধ্বংস করে দিয়েছে।